হেডিং কর বলের প্রকারভেদ। তাহলে এটা গতিপথটা কি বলবো, বল। হেলিক্যাল বলবো না? হ্যাঁ, হেলিক্যাল। বলতে পারবে আমাকে বল কয় প্রকার? তো জানিস কি বল কয় প্রকারের হয়? দেখ আমি বলি, তোরা অনেক রকমের বল পড়েছিস। সমস্ত বলকে মেনলি যত প্রকার তোরা বল পড়েছিস সেই বলগুলোকে মোটামুটি মোটামুটি ভাবে তুই জেনে রাখ, 4 ভাগে ভাগ করা হয়। প্রকৃতিতে যত রকমের বল আছে, যদি লেটেস্ট ক্লাসিফিকেশন বলেছি ইন্টারাকশন, 4 ফান্ডামেন্টাল ইন্টারাকশন বলা হয়। প্রকৃতিতে 4 রকমের বল রয়েছে মোট। এবার তুই যে বলের কথাই বল না কেন, ওই 4 রকমের মধ্যে কোনো একটাতে পড়ে যাবে। তাহলে প্রকৃতিতে মোট 4 রকমের বল রয়েছে। প্রকৃতিতে মোট 4 রকমের বল রয়েছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে নাম্বার 1, যেগুলো আমরা মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স। সেকেন্ড, 2 নম্বরে বলবো স্থির তড়িৎ বল, তড়িৎ চুম্বকীয় বল বলছে একদম, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সেটা ইংলিশ টার্মটা কি লিখেছেন? গ্র্যাভিটেশনাল ফোর্স, GRAVITATIONL, গ্র্যাভিটেশনাল ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। নাম্বার 3, শক্তিশালী বল বা স্ট্রং ফোর্স। নাম্বার 4, দুর্বল বল বা উইক ফোর্স। এই 4 রকমের ইন্টারাকশন রয়েছে প্রকৃতিতে। তার মধ্যে শক্তিশালী বল এবং দুর্বল বল এগুলো বেসিক্যালি কি মহাকর্ষ বল, সরি নিউক্লিয় বল। এগুলো নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়। এই শক্তিশালী বল এবং দুর্বল বল হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়ার ফোর্স। দেখ এই যে বলগুলো রয়েছে না, এই প্রত্যেকটা বলের জন্য, প্রত্যেকটা বল উৎপন্ন হওয়ার পিছনে একটা কণা দায়ী থাকে। তোরা যেমন পড়েছিলি ছোটবেলাতে যে নিউক্লিয় বল, নিউক্লিয় বলের জন্য দায়ী কণার নাম কি? পাই মেসন কণা, মনে পড়ছে? শক্তিশালী বল দুর্বল বল হচ্ছে নিউক্লিয়ার ফোর্স মেনলি। মহাকর্ষ বলের জন্য দায়ী কণার নাম হচ্ছে গ্রেভিটন, গ্রেভিটন কণা, কণাটার নাম কি বললেন? গ্রেভিটন। তেমনি তড়িৎ চুম্বকীয় বলের জন্য দায়ী কণার নাম ফোটন। তো এগুলো পার্টিকেল ফিজিক্সের বিষয়, এটা তোদের সিলেবাসের বিষয় নয়। কিন্তু যেহেতু বলের বলের আমি ক্লাসিফিকেশনে যাচ্ছি, সেহেতু আমার এটা বলা উচিত যে মহাবিশ্বে ইউনিভার্সে বলকে মোটামুটি কত রকমে ভাগ করা যায়। ইউনিভার্সে বলকে মোটামুটি 4 রকমে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। এবার তুই যে কোনো বলই বল না কেন, এই 4টার মধ্যেই পড়ে যাবে। যদিও মেকানিক্সে আমরা বলকে অন্য ভাগে বিভাজন করব, মেকানিক্সে বলকে আমরা এইভাবে বিভাজন করবো না। এখানে যে 4টা ভাগ লিখেছি, এর হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন, আলটিমেট ক্লাসিফিকেশন এটাই। যে ক্লাসিফিকেশনটা লিখেছি আমি, যে 4টা প্রকারভেদে লিখেছি বলের, এটা হচ্ছে আলটিমেট ক্লাসিফিকেশন, এর বাইরে আর কিছু হয়নি। এবার আমরা এখানে সেখানে যাই পড়ি না কেন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে পড়ি। যেমন মেকানিক্স আমরা নিশ্চয়ই নিউক্লিয় বল নিয়ে কাজ করবো না, বুঝতে পারছিস? তাহলে আমরা এখানে একটু সেখানে একটু পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেট যদি বলের প্রকারভেদ বলিস তাহলে 4টাই। আমরা যে বলগুলোর কথা বলবো না এই চ্যাপ্টারে, যেমন আমরা বলবো টান বল, আমরা বলবো লম্ব প্রতিক্রিয়া বল, এই যে বলগুলোর কথা বলবো, এই সব বলগুলাই এই কোনো না কোনো একটা ভাগের মধ্যে পড়ে যাবে।
যেমন আমরা টান বল বা প্রতিক্রিয়া বল পড়বো, লম্ব প্রতিক্রিয়া বল, সেগুলো আসলে হবে তড়িৎ চুম্বকীয় বল। কেন হবে সেগুলো আমি যখন বলটা পড়াবো তখন বলবো অবশ্যই। তাহলে বেসিক্যালি বলকে 4 ভাগে ভাগ করা যায়। 4 ফান্ডামেন্টাল ইন্টারাকশন নামে পরিচিত, খুব বিখ্যাত। 4 ফান্ডামেন্টাল ইন্টারাকশন বলে, 4 ফান্ডামেন্টাল ইন্টারাকশন, মৌলিক ক্রিয়া প্রতিক্রিয়া, 4 ফান্ডামেন্টাল ইন্টারাকশন। এবং প্রতি ক্ষেত্রে দায়ী কণার নাম কি বললাম? ফোটন। এই তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে দায়ী কণার নাম কি বললাম? ফোটন। মহাকর্ষ বলের ক্ষেত্রে গ্রেভিটন। নিউক্লিয় বলের ক্ষেত্রে পাই মেসন কণা। তাহলে বল সৃষ্টির মূল কারণ হচ্ছে কণা, পার্টিকেল, এক্সচেঞ্জ অফ পার্টিকেল। নিউক্লিয় বলের ক্ষেত্রে বল নিউক্লিয় বলের ক্ষেত্রে দায়ী কণাটার নাম কি বললেন? পাই মেসন কণা। পাই মেসন। দেখ, বল সৃষ্টির মূল কারণ কি? এক্সচেঞ্জ অফ পার্টিকেল, এক্সচেঞ্জ অফ পার্টিকেল। এক্সচেঞ্জ অফ পার্টিকেল মানে কি? তোরা নিশ্চয়ই ছোটবেলায় হয়তো পড়েছিলিস। দেখ আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যেমন নিউট্রন আর প্রোটন কি হয়? নিউক্লিয় বলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নিউট্রন প্রোটনে পরিণত হয় আর প্রোটন নিউট্রনে পরিণত হয়। দেখবি একটা নিউট্রন যখন প্রোটনে পরিণত হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা নিউট্রনের কত, নিউট্রনের আধান হচ্ছে 0, নিস্তড়িত কণা, আর ভর হচ্ছে যে 1 ধরতে পারি। আর প্রোটনের কি হয় মনে না? প্রোটনের ভর হচ্ছে যে 1 আর আধান হচ্ছে যে 1। তাহলে নিউট্রন থেকে যখন প্রোটনে পরিণত হয় তখন কি হয় বলতে, কি উৎপন্ন হবে? একটা পাই মাইনাস উৎপন্ন হবে, পাই মাইনাস মেসন কণা। আবার যখন প্রোটন নিউট্রনে রূপান্তরিত হবে, প্রোটন যখন নিউট্রনে রূপান্তরিত হবে, একটা পাই প্লাস উৎপন্ন হবে। তাহলে বুঝতে পেরেছি, প্রোটন যখন প্রোটন একটা মানে পাই মেশন একটা কণা আছে, পাই মেশন, পাই প্লাস পাই মাইনাস থাকতে পারে, পাই প্লাস পাই মাইনাস। পাই প্লাস যদি মনে করো, পাই প্লাস যদি প্রোটনের কাছে চলে যায়, পাই মাইনাস মনে করো যদি প্রোটনের কাছে চলে যায়, তাহলে প্রোটনটা নিউট্রন হয়ে যাবে। পাই মাইনাস আর প্রোটনে মিলে কি হবে? নিউট্রন। পাই প্লাস আর নিউট্রনে মিলে কি হবে? প্রোটন। তার মানে ইন জেনারেল আমি বলতে পারি, দেখ এখানে মনে একটা নিউক্লিয়াসের মধ্যে মনে করো, আর যদি নিউট্রন থেকে নিউট্রন হয় তাহলে পাই নট, পাই 0। মনে করো আমি দেখ সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো এদিকে প্রোটন আছে, নিউট্রন আছে, ভেবে দেখ। তাহলে এই পাই কণা আছে, পাই কণা প্রোটনের কাছে যাচ্ছে একবার, নিউট্রনের কাছে যাচ্ছে একবার, দিয়ে প্রোটন আর নিউট্রনের মধ্যে একটা বল কাজ করছে, সেটা কি? নিউক্লিয় বল। কিন্তু এই যে এটা যে শুধুমাত্র নিউক্লিয় বলের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। এই পদ্ধতিটা তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে ঘটে, গ্র্যাভিটি আর মহাকর্ষ বলের ক্ষেত্রে ঘটে। এই টোটাল যে ডিসকাশনটা, এটা উইথ রেসপেক্ট টু পার্টিকেল ফিজিক্স, এবং সবচাইতে মডার্ন ক্লাসিফিকেশন, মডার্ন এক্সপ্লেনেশন, লেটেস্ট এক্সপ্লেনেশন সবচাইতে, যে কোনো বল সৃষ্টির জন্য দায়ী কণা হচ্ছে, যে কোনো বল সৃষ্টির জন্য দায়ী হচ্ছে একটা মেইনলি কণা। এবং রিচার্ড ফাইনম্যান এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। নোবেল লরেট সায়েন্টিস্ট রিচার্ড ফাইনম্যান, নাম শুনেছিস রিচার্ড ফাইনম্যানের? নোবেল লরেট সায়েন্টিস্ট, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের উপর কাজ করার জন্য নোবেল পেয়েছে, সেটা আলাদা বিষয়। ফাইনম্যান এই পার্টিকেলের সাহায্যে যে ইন্টারঅ্যাকশন, এটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে। বলছি যে মনে করা হোক একটা মাংসের টুকরো, এটা মনে করো মাংসের টুকরো রয়েছে, পিস অফ মিট, একটা মনে করো মাংসের টুকরো রয়েছে। এই মাংসের টুকরোটা দুটো কুকুর আছে, এদিকে একটা ডগ আছে, এদিকে একটা ডগ আছে। তাহলে এই দুটো কুকুর এই পিস অফ মিটটাকে নিয়ে মনে করো ঝগড়া করছে। এটা একবার এর কাছে যাচ্ছে, এটা একবার এর কাছে যাচ্ছে। যেমন একটু আগে আমরা এটাকে বলছিলাম যে একটা পাই মেসন কণা আছে, সেটা একবার প্রোটনের কাছে যাচ্ছে, একবার নিউট্রনের কাছে যাচ্ছে। তাহলে পাই মেসন কণা একবার প্রোটনের কাছে যাচ্ছে, নিউট্রনের কাছে। তেমনি এখানে
ইকুইভ্যালেন্ট বলছি আমরা, এটা পিস অফ মিট, একবার ডগের এই ডগটার কাছে যাচ্ছে, একবার এই ডগটার কাছে যাচ্ছে। তার ফলে কি বলতে পিস অফ মিটে যতক্ষণ থাকবে, মাংসের টুকরো যতক্ষণ থাকবে, ততক্ষণ কি থাকছে, দুটো কুকুর এক জায়গায় সীমা জোড়বদ্ধ অবস্থায় থাকছে। তাহলে এদের জোড়বদ্ধ থাকার মূল কারণ কি? পিস অফ মিট। তেমনি প্রোটন আর নিউট্রন একসঙ্গে জোড়বদ্ধ থাকার মূল কারণ কি? পাই। এটা ইকুইভ্যালেন্ট, একটা অ্যানালজি বলা যেতে পারে, অ্যানালজি। এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে কিভাবে একটা পার্টিকেল একটা ফোর্স উৎপন্ন হওয়ার জন্য দায়ী হচ্ছে, সেটাকে এইভাবে এক্সপ্লেন করা যেতে পারে। কি বলছি বুঝতে পারলে? কিন্তু আবারও আমি বলছি, আমাদের মেকানিক্সে আমরা ফোর্সকে এইভাবে পড়বো নি। তুমি যদি কেউ জিজ্ঞেস করে যে প্রকৃতিতে যে 4টা ফান্ডামেন্টাল ইন্টারাকশন আছে, প্রকৃতিতে যে মোট 4 রকমের বল আছে, সেগুলো কি? কথা হলো তো কাটা কাটা হচ্ছে। তাই সবারই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রিজয়েন করব? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার রিজয়েন করব কি? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ও ঠিক হয়ে যাবে। তাহলে বুঝতে পারছিস? এটা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখ, এবার আমরা নেক্সট যেটা বলতে চাইবো, তাহলে মেকানিক্স আমরা বলকে কিভাবে প্রকারভেদ করছি সেটা আমরা জানতে চাইবো ইন মেকানিক্স। তাহলে লিখ বল বিদ্যায় বলকে 2 ভাগে ভাগ করে আলোচনা করা হয়। বল বিদ্যায় বলকে 2 ভাগে ভাগ করে আলোচনা করা হয়। নাম্বার 1 লিখ সংস্পর্শ বল। আচ্ছা, প্রথম লিখছি অসংস্পর্শ বল, নন কন্টাক্ট ফোর্স। অসংস্পর্শ বল বা বলতে পারি নন কন্টাক্ট ফোর্স। আর 2 নম্বর লিখছি সংস্পর্শ বল বা কন্টাক্ট ফোর্স। সংস্পর্শ বল বা কন্টাক্ট ফোর্স। সংস্পর্শ বল বা কন্টাক্ট ফোর্স। অসংস্পর্শ বল মানে কি? যখন দুটো বস্তু কণার মধ্যে যে বলটা তৈরি হবে, সেই বলটার জন্য কোনো যদি কন্টাক্টের প্রয়োজন না হয়, কোনো রকম যদি সংস্পর্শের প্রয়োজন না হয়, তখন সেটাকে আমরা নন কন্টাক্ট ফোর্স বলবো। যেমন ধর ফর এক্সাম্পল বলতে পারি, এখানে আমার একটা চার্জ আছে প্লাস কিউ, এখানে চার্জ আছে মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ মাইনাস কিউ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, কোনো কন্টাক্ট দরকার কি? মনে করি এটি পৃথিবী পৃষ্ঠের উপরে একটা বস্তু আছে, স্মল এম ভরের বস্তু, নিচের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা, কোনো কন্টাক্টের প্রয়োজন নেই। তার মানে অসংস্পর্শ বল কারা? যে বলটা উৎপন্ন হওয়ার জন্য কোনো রকম সংস্পর্শ হওয়ার দরকার নেই। তাহলে এটা অসংস্পর্শ বলে উদাহরণ হিসেবে আমি কি বলতে পারি? মহাকর্ষ বল বলতে পারি, স্থির তড়িৎ বল বলতে পারি, চুম্বক বল বলা যেতে পারে, নাকি? হ্যাঁ স্যার। তাহলে এগুলো হচ্ছে অসংস্পর্শ বল। আর সংস্পর্শ বল মানে কি? কন্টাক্ট হতেই হবে। যেমন ধর সব থেকে ভালো এক্সাম্পল ধর বুঝতে পারিস ঘর্ষণ বল, যখন কন্টাক্ট হচ্ছে সম্ভব নয়। নাম্বার 2 আমি বলতে পারি লম্ব প্রতিক্রিয়া বল। লম্ব প্রতিক্রিয়া কিভাবে তৈরি হয়? যেমন কোনো একটা সারফেস, এই তলে মনে একটা বস্তু স্মল এম ভরের বস্তুকে আমি রেখে দিয়েছি, এর ওয়েট এমজি মনে কর নিচের দিকে কাজ করছে, প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করছে এন। তাহলে যখনই বস্তুটা ভূমির উপরে দিবি, তাহলে বস্তুটা কি ভূমিকে এমজি বল দিচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বল দিচ্ছে এন। লম্ব প্রতিক্রিয়া লম্ব ভাবে দিচ্ছে, তাই এটাকে লম্ব প্রতিক্রিয়া। নিউটনস থার্ড ল, অ্যাকশন রিঅ্যাকশন, লম্ব প্রতিক্রিয়া। এটাও বলুন না আরেকবার। মনে কর ভূমির উপরে তুই দাঁড়িয়ে আছিস, মনে কর সাপোজ, তাহলে ভূমির উপরে তুই একটা ফোর্স দিচ্ছিস, কত ফোর্স দিচ্ছিস? তোর ওয়েটটা, তোর যে ওজন সেটা তুই তো মাটির উপর দিচ্ছিস,
ওই জন্য মাটিও তোকে একটা বল দিচ্ছে। আমরা যে ওয়েটটা ফিল করি না আমাদের নিজেদের, আমরা নিজেদের যে ওয়েটটা ফিল করি সেটা আমাদের অ্যাকচুয়াল ওয়েট নয়। অ্যাকচুয়ালি আমাদেরকে ভূমি যে বলটা দিচ্ছে আমরা সেটা ফিল করতে পারি। ভূমিকে আমরা যে বলটা দিই সেটা আমরা ফিল করতে পারিনি। মনে কর তুই যদি, আমি যদি মনে করি কাউকে এক চড় দিই, সেটাকে আমি ফিল করতে পারবো? যাকে দিয়েছি সে ফিল করবে তো? ভেবে দেখ। তাহলে দেখ, মনে কর মাটির উপরে যখন কোনো একটা বস্তুকে রাখছিস না, যে কোনো সারফেসের উপরে, তখন এই বস্তুটার যে ওজন, সেই ওজনটার জন্য এই মাটিকে একটা বল দিচ্ছে। সে বলটা কত? mg। তাহলে ভূমিও একটা রিয়াকশন ফোর্স দিবে, যেটা বস্তুর উপরে দিবে, সেটা লম্ব প্রতিক্রিয়া। তাহলে এই প্রতিক্রিয়া, এটা সবার, তোর আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যারা আমরা ভূমির উপরে দাঁড়িয়ে আছি, আমরা যে নিজেদের ওয়েটটাকে ফিল করছি সেটা আসলে আমরা mg ফিল করি না, আমরা আসলে এনটাকে ফিল করি, এনটাকে। যখন আমরা মাটির উপরে আমাদের ওয়েটটাকে দিচ্ছি, mg ওয়েটটা, মাটি mgটা অনুভব করে। এবার মাটি আমাদেরকে যদি এন বলটা দেয়, ভূমি আমাদেরকে যদি এন বলটা দেয়, তাহলে আমরা এনটা অনুভব করি। এবার দেখ, যদি এন ইকুয়াল টু mg হয়, তাহলে বল। স্যার কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে তো স্যার ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, তাহলে স্যার mg ইকুয়াল টু kn। mg ইকুয়াল টু n অবশ্যই, কিন্তু এটা নেসেসারি নয় যে সবসময় n ইকুয়াল টু mg হবে। কেন বল দেখি? যদি মনে কর যে বল স্যার, তাহলে স্যার আমার দেহের ওজনটাই তো তাহলে স্যার n হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই n। তো n ইকুয়াল টু mg মানে ওই জন্য তো আমরা আমাদের ওয়েটটাকে আমরা ফিল করতে পারি, ওই জন্যই তো। কিন্তু মনে কর তুই যখন লিফটের মধ্যে যাস, তখন দেখবি আমাদের ওজনটা কম বেশি মনে হয়। কারণ কি বল দেখি? এনটা চেঞ্জ হয়ে যায়। আমরা আসলে mg তো ফিল করিনি, আমরা ফিল করতে n। তাহলে যখন মনে কর n ইকুয়াল টু mg হবে, তখন আমরা আমাদের অ্যাকচুয়াল ওয়েটটাকে ফিল করব। আর যখন n ইকুয়াল টু mg না হবে, তখন আমরা তো অ্যাকচুয়াল ওয়েটটাকে ফিল করব না। যদি এক্সট্রা বল চলে আসে, মনে কর আমার উপরে যদি আমি যদি মাটিকে আরো কিছু এক্সট্রা বল দিই, তাহলে মাটি তো আবার কিছু এক্সট্রা বল আমাকে দিবে। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান হবে, কিনা ঠিক? কিন্তু মনে কর আমি যদি mg ছাড়া আরো অন্য কোনো বল দিই মাটিকে, ভূমিকে, তখন সে তো আবার এক্সট্রা বল দিবে, তখন আমি সেইটা ফিল করব। লিফটে যখন আমরা যাই, আমরা যখন লিফটের গতিটা ডিসকাস করব, তখন একটা ডিটেলস বলবো। আমাদের এই চ্যাপ্টার আছে, আমরা লিফটের গতি ডিসকাস করব। যে লিফট যখন দেখবি উপর দিকে উঠে, তখন আমাদের নিজেদেরকে কি মনে হয়? হালকা মনে হয়। আর লিফট ভারী মনে হয়। আর লিফট যখন দেখবি নিচের দিকে পড়ে, তখন আমাদের হালকা মনে হয় নিজেদেরকে। মানে কি? এনের সঙ্গে একটা বল যোগ হয়ে গেলে তখন আমাদের কি মনে হবে? ভারী। আর এনের সঙ্গে যদি কোনো বল বিয়োগ হয়ে যায়, তখন আমাদের মনে হয় হালকা। তো সেই সিচুয়েশন গুলো অ্যারাইজ করবো, আমরা পরে দেখবো। ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান, অবশ্যই। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে n ইকুয়াল টু mg হলে এখানে সুবিধা কি হয়ে যাচ্ছে না, এখানে যদি তার অন্য কোনো বলের উপস্থিতি নেই, কাজে আমরা আমাদের অ্যাকচুয়াল ওয়েটটাকে ফিল করব। কিন্তু যখন আমরা লিফটে যাব, তখন আমাদের এক্সট্রা বল আরো কাজ করবে, আমরা দেখতে পাবো এক্সিলারেশনের জন্য, লিফটের এক্সিলারেশনের জন্য। অ্যাকচুয়ালি দেখ, আমরা আমাদের ওয়েটটা কখনোই ফিল করতে পারিনি। কেন বলতে কি? আমাদের পৃথিবী নিজের চারদিকে ঘুরছে, নিজের অক্ষের চারদিকে। মানে এটা যদি অ্যাকচুয়ালি তুই যাস, আমরা এখানে ধরে নিচ্ছি স্থির পৃথিবীটাকে, কিন্তু যখন আমরা রোটেশনাল মোশনে পড়বো, তখন দেখবো যে পৃথিবী মনে করো যদি ঘুরে নিজের অক্ষের সাপেক্ষে, তাহলে আমরা এরকম জায়গাতে যাচ্ছি, কোন একটা অক্ষাংশে আছে সাপোজ, তাহলে আমার এখানে ঘূর্ণনের জন্য একটা বাইরের দিকে বল কাজ করবে, অপকেন্দ্র বল। সেগুলো আমরা আসলে মোর কমপ্লিকেটেড হয়ে যাবে, এখন এইসব মাথায় ঢোকাতে যাবো না। ঠিক আছে? মোর এইটাই বুঝতে পারবেন, এইসব কমপ্লিকেটেড করে নিলে। এইখানে এইটুকু বুঝলে যথেষ্ট, যে যদি মনে কর আমি জাস্ট এখানে এইটুকু বুঝাতে চাই, যেগুলো সব ডিসকাস করবো একে একে। লম্ব প্রতিক্রিয়া সম্পর্কে ডিসকাস করবো, টেনশনাল ফোর্স সম্পর্কে ডিসকাস করবো, সব ডিসকাস করবো। এইখানে আমি এইটা বোঝাতে চাইছি যে লম্ব প্রতিক্রিয়াটা তখনই উৎপন্ন হবে যখন কোনো একটা বস্তুর একটা মাটির সঙ্গে বা যে কোনো সারফেসের সঙ্গে সংস্পর্শ হবে। যেমন ঘর্ষণ বল তখনই উৎপন্ন হবে যখন সংস্পর্শ হবে। তেমনি টান বল, কোন একটা বস্তুকে মনে করো এটাকে তুমি দড়ি দিয়ে বেঁধে দিলি, যদি একে টানিস, তাহলে এখানে কি তার টান বল উৎপন্ন হবে। তাহলে এই টান বলটা কি? সংস্পর্শ বল। যতক্ষণ দড়ি দিয়ে তুই সংস্পর্শ করছিস, উৎপন্ন হবে না, এটাও একটা সংস্পর্শ বল। স্প্রিং বল, কোন একটা বস্তুকে মনে স্প্রিং দিয়ে বেঁধে দিলি, স্প্রিং, তাহলে স্প্রিং এর যে বলটা তৈরি হবে সেটাকে বলে স্প্রিং বল বলা হয়, তো সেটাও একটা সংস্পর্শ বল।
তাহলে মেকানিক্সে আমরা এই দুই ভাগে ভাগ করে বলগুলোকে পড়বো, কিন্তু বুঝতে পারছি যে এইগুলো ওই চারটা ভাগের মধ্যেই পড়ে যাবে। স্থির তড়িৎ বল তো বুঝতে পারছি তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে পড়বে, মহাকর্ষ বল তো আলাদা বলে দিয়েছি মহাকর্ষ বল। ঘর্ষণ বল জানিস কি কোন বল? তড়িৎ চুম্বকীয় বল আসলে, পরে আমি এক্সপ্লেন করবো কেন তড়িৎ চুম্বকীয় বল। লম্ব প্রতিক্রিয়া তড়িৎ চুম্বকীয় বল, টান বলো তড়িৎ চুম্বকীয় বল, স্প্রিং বলো তড়িৎ চুম্বকীয় বল। কেন তড়িৎ চুম্বকীয় বল আমি বলবো যখন এগুলো ডিসকাস করবো। কিন্তু দেখ তাই তুই বুঝতে পারছিস মহাকর্ষ বল নিশ্চয়ই এই চ্যাপ্টার আমরা পড়বো না বেশি, খুব একটা বেশি। এখানে মহাকর্ষ বল বলতে এমজিটা ইউজ করবো। স্থির তড়িৎ বল তো ক্লাস 12 পড়ার জন্য আলাদা চ্যাপ্টার আছে, মহাকর্ষ পড়ার জন্য ক্লাস 11 একটা আলাদা চ্যাপ্টার আছে ইউনিট 6। ঘর্ষণ বল পড়ার জন্য আলাদা চ্যাপ্টার আছে, পরের চ্যাপ্টারে পড়বো। স্প্রিং বল পড়বো কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে, ওয়েভস এন্ড অসিলেশন চ্যাপ্টারে। এটা ভাইব্রেশন হবে, টেনে ছেড়ে দিলে কি হবে, এটা স্প্রিং ভাইব্রেট করবে, তো অসিলেশন চ্যাপ্টারে পড়বো। তার মানে এই চ্যাপ্টারে পড়ার জন্য পড়ে থাকলো কেবলমাত্র লম্ব প্রতিক্রিয়া এবং টান বল। এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনলি লম্ব প্রতিক্রিয়া এবং টান বল, এটার জন্য এত কিছু। সিস্টেম এত জটিল হবে শুধুমাত্র এই দুটো মাত্র ফোর্স সিস্টেমে অ্যারাইজ করবে। কাজে আমরা লম্ব প্রতিক্রিয়া এবং টান বল সম্পর্কে আলাদা করে পড়ে নেব, যে লম্ব প্রতিক্রিয়া বলের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোন সিচুয়েশনে লম্ব প্রতিক্রিয়া বলের অভিমুখ কি হয়, তেমনি টান বল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, কোন সিচুয়েশনে টান বলের অভিমুখ কোন দিকে হয়। তাহলে প্রথমেই যদি আমরা জেনে নিই যে লম্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিভিন্ন বিষয়, টান বল সম্পর্কে বিভিন্ন বিষয়, যা আমরা পরে পরে প্রবলেমে অ্যারাইজ করবে। তাহলে আমরা এবারে পড়বো হচ্ছে লম্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, টান বল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখবো যে যখন একটা সিস্টেমের মধ্যে, একটা সিস্টেমে যদি একাধিক অবজেক্ট উপস্থিত থাকে, মনে করো এইদিকে একটা অবজেক্ট আছে, এইদিকে একটা অবজেক্ট আছে, এর উপরে একটা আরেকটা অবজেক্টকে চাপিয়ে দিলাম, এইদিকে দড়ি দিয়ে টেনে দিলাম, তাহলে যখন মোর একের বেশি যখন একাধিক অবজেক্ট থাকবে সিস্টেমে, একাধিক যখন ফোর্স সিস্টেমের মধ্যে অ্যারাইজ করবে, তখন সেটাকে চিনতে অনেক অসুবিধা। তার জন্য আমরা কি করব, নতুন প্রসেস এখানে ইউজ করব, সেটাকে এফবিডি বলা হয় বা ফ্রি বডি ডায়াগ্রাম। সেটা দিয়ে কি করব, ইচ এন্ড এভরি অবজেক্টকে আলাদা করে আঁকা যাবে, তার উপরে কি কি ফোর্স কাজ করছে সেটা দেখা যাবে আলাদা আলাদা করে, এবং তারপরে আমরা সেখানে নিউটনস ল ইউজ করব, এফ ইকুয়াল টু এম এ। কারণ এই যে এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশন দেখতে এত সিম্পল হলো খুব ডেঞ্জারাস ইকুয়েশন। তার কারণ হচ্ছে এই এফ হচ্ছে নেট ফোর্স, এফ একটি মাত্র কোনো ফোর্স নয়। একটা সিস্টেমের মধ্যে যতগুলো ফোর্স কাজ করবে, যেদিকে খুশি যত ফোর্স কাজ করবে, সবার যে লব্ধি বল সেইটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। কাজে বুঝতে পারছিস কোন একটা সিস্টেম যখন আমাকে গিভেন থাকবে, সেই সিস্টেমে কি কি বল উৎপন্ন হয়েছে এবং সেই বলগুলো কোন দিকে কাজ করছে সেটা জানা খুব জরুরি। তার জন্য এত সব করা, এবং আমরা পরিষ্কার বুঝতে পারছি অ্যাকর্ডিং টু আওয়ার বাউন্ডারি, আমাদের বাউন্ডারি অনুযায়ী আমরা বুঝতে পারছি, আমরা সিলেবাসের বাউন্ডারি অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এই চ্যাপ্টারে দুটোর বেশি ফোর্স অ্যারাইজ করা সম্ভবই নয়। সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এবং টান বল। তুই দেখবি, আর যেটা অ্যাপ্লাইড ফোর্স বাইরে থেকে দেওয়া হবে, তুই দেখবি পুরো চ্যাপ্টার জুড়ে শুধুমাত্র টান বল আর লম্ব প্রতিক্রিয়া অ্যারাইজ করবে, আর যেটা অ্যারাইজ করবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, যেটা বাইরে থেকে দেওয়া হবে। তাহলে স্টেপ ওয়াইজ আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া পড়বো, এরপরে তারপরে পড়বো টান বল, তারপরে দেখবে একটা সিস্টেমে যখন অনেকগুলো বস্তু একসঙ্গে ইনভলভ হয়ে যাবে, তখন আলাদা আলাদা করে কি করে সিস্টেম থেকে আমি অবজেক্ট গুলোকে আলাদা আলাদা করে তাদের ফোর্স ডায়াগ্রাম গুলো আঁকবো। তারপরে দেখবো সেই ফোর্স ডায়াগ্রাম থেকে কিভাবে নিউটন সেকেন্ড ল আমরা ব্যবহার করব। এইটা হবে আমাদের অ্যালগরিদম প্রবলেম সলভ করা। এগুলোই আমাদেরকে পড়তে হবে পর্ব এই চ্যাপ্টার। তাহলে বোঝা গেল যে এইখানে আমরা অ্যাকচুয়ালি কি পড়বো পুরো চ্যাপ্টারটা জুড়ে, আমাদের গোলটা কিরকম হওয়া উচিত। অবশ্যই মাধ্যমিকে যেমন নিউটনের গতিসূত্র পড়েছিলিস ক্লাস 9-এ, সেরকম ভাবে পড়া হবে না, যদিও বইগুলোতে এরকম ভাবে লেখা আছে। তাতে তুই প্রবলেম সলভ করতে পারবি না, আর যাই হোক প্রবলেম সলভ করতে হলে তোকে নির্দিষ্ট অ্যালগরিদম মেনে চলতে হবে, যে অ্যালগরিদমটা আমি বলবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা লম্ব প্রতিক্রিয়া এবং টান বল সম্পর্কে ডিটেলস পড়বো, এবং বাকি যেগুলো বললাম ওগুলো সম্পর্কে ডিটেলস পড়বো। স্যার এটার পিডিএফ দেওয়া হয়ে গেছে? না,
পিডিএফ আমি 2 ডাইমেনশনটা এখন দিন।